আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই লার্নার্স অফ ক্লাস 9 তোমাদের সবাইকে শুভেচ্ছা জানিয়ে আমি ফেরদৌস পারভিন তোমাদের আজকের পদার্থবিজ্ঞানের ক্লাসটি শুরু করছি। আশা করি তোমরা সবাই ভালো আছো এবং নিরাপদে আছো। আজকে আমি যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে পদার্থবিদ্যার একাদশ অধ্যায় জলবিদ্যুৎ। এবং আজকে আমি এখানে যে জিনিসগুলো নিয়ে আলোচনা করব সেই জিনিসগুলো হচ্ছে বিদ্যুৎ প্রবাহ, ইলেকট্রিক কারেন্ট, বৈদ্যুতিক বিভব, ইলেকট্রিক পটেনশিয়াল, তড়িৎচালক শক্তি, ইলেকট্রোমোটিভ ফোর্স, বিভব পার্থক্য, পটেনশিয়াল ডিফারেন্স, ওহমের সূত্র, ওহমস ল, রোধ, তড়িৎ ক্ষমতা, বিদ্যুৎ পরিবহন। এই জলবিদ্যুৎ চ্যাপ্টারে অনেকগুলো জিনিস আছে যা খুব ভালো করে আমাদেরকে বুঝতে হবে, এবং এই জিনিসগুলো ভালো করে যদি বুঝতে পারি তাহলে আমি প্রত্যেকটা চ্যাপ্টারকে মোটামুটি কম বেশি ধারণা নিতে পারবো। তো এখানে এই টপিকসগুলোকে আমি আলাদা আলাদাভাবে সাজিয়েছি। আশা করি তোমরা বুঝবে এবং আমার সাথে শেয়ার করবে আমি যে ধরনের প্রশ্নগুলো করছি আমার সাথে কথোপকথনের মাধ্যমে। যাই হোক, আজকে আমি যেটা নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে বিদ্যুৎ প্রবাহ। বিদ্যুৎ প্রবাহ জানতে গেলে প্রথমে চলে আসতে হবে আমাকে চলতড়িৎ বা বিদ্যুৎ, মানে বিদ্যুৎ প্রবাহ বা চলতড়িৎ বলতে আমরা কি বুঝি। চলতড়িৎ কি? চলতড়িৎ হচ্ছে গতিশীল আধানের প্রভাব বা ক্রিয়াকে আমরা সাধারণত চলতড়িৎ বলি। কোনো একটি আধান যা গতিশীল থাকে, সেই গতিশীল আধান তার যে কাজ সেটাই হচ্ছে চলতড়িৎ। অথবা আমরা একটু ভিন্নভাবে যদি বলি, কোনো প্রক্রিয়ায় যদি বস্তুদ্বয়ের মধ্যে বিভব পার্থক্য বজায় রাখা যায় তাহলে ঋণাত্মক আধান বিশিষ্ট ইলেকট্রনের নিরবিচ্ছিন্ন প্রবাহকে চলতড়িৎ বলে। আমরা একটি পরিবাহী নেই, তার নাম দেই এ এবং বি। এদিকে উচ্চ বিভব, বি নিম্ন বিভব, এবং এর ভিতরে ইলেকট্রনগুলো মুক্তভাবে চলাচল করছে। তাহলে কি আসে যায়? এখানে আমরা পাচ্ছি যে ইলেকট্রনগুলো মুক্তভাবে চলাচল করছে। এইটা হচ্ছে উচ্চ বিভব, এটা হচ্ছে নিম্ন বিভব। আমরা জানি যে ইলেকট্রন আবিষ্কারের প্রায় 100 বছর আগে তড়িৎ আবিষ্কার হয়েছিল, এবং তখন অনেকে মনে করতো যে তড়িৎ প্রবাহটা আসলে উচ্চ বিভব থেকে নিম্ন বিভব, অর্থাৎ উচ্চ বিভবের বস্তু থেকে যে কোনো ধনাত্মক আধান কোথায় প্রবাহিত হচ্ছে? নিম্ন বিভবের বস্তুতে প্রবাহিত হচ্ছে, এবং এই প্রবাহের ফলেই কিন্তু তড়িৎ প্রবাহ চলছে। আসলে কি তাই? না, প্রকৃতপক্ষে যদি আমরা ধারণা করি, চিন্তা ভাবনা করি, তাহলে কি দেখা যাচ্ছে যে ধনাত্মক আধান একটা নিউক্লিয়াসের ভিতরে প্রোটন অ্যান্ড নিউট্রন, আর বাইরের সেলে থাকছে ইলেকট্রন যা নিউক্লিয়াস। সেই নিউক্লিয়াসের ভিতরের প্রোটন পরমাণুগুলো এত দৃঢ়ভাবে থাকছে যে এরা ইলেকট্রনের তুলনায় প্রচণ্ড ভারী, তাই এটি প্রবাহিত হতে পারে না।
সে কারণে প্রবাহিত হচ্ছে কে? ইলেকট্রন। ইলেকট্রনগুলো প্রবাহিত হচ্ছে। তাহলে পরিবাহকের মধ্যে মুক্ত ইলেকট্রনের প্রবাহের জন্যই তড়িৎ প্রবাহ হয়। তাহলে তড়িৎ প্রবাহ বলতে আমরা কি বুঝি? তাহলে তড়িৎ প্রবাহটি কি দাঁড়াচ্ছে? তড়িৎ প্রবাহটি হচ্ছে যে ফ্লো অফ চার্জ। ফ্লো অফ চার্জ। আমি এখানে তোমাদের একটি চিত্র দেখাচ্ছি। এর ভিতর দিয়ে একটা সার্কিট দেখাচ্ছি। সেই সার্কিটের ভিতর দিয়ে চার্জ প্রবাহিত হচ্ছে। তাহলে কি দাঁড়াচ্ছে তড়িৎ প্রবাহ? দ্য রেট অফ ফ্লো অফ চার্জেস ইজ টার্মড অ্যাজ ইলেকট্রিক কারেন্ট। অথবা আমরা এভাবে বলতে পারি যে কোনো পরিবাহীর যে কোনো প্রস্থচ্ছেদের ভিতর দিয়ে চার্জ প্রবাহের হার বা একক সময় যে পরিমাণ চার্জ বা ইলেকট্রন প্রবাহিত হয় তাকে কিন্তু আমরা তড়িৎ প্রবাহ বলতে পারি। দ্যাট মিনস এই চিত্র দিয়ে আমরা একটু সেটাকে চিহ্নিত করছি যে যে কোনো প্রস্থচ্ছেদের ভিতর দিয়ে আমি যে পরিবাহীটা নিয়েছি সেই পরিবাহীর একটা নিজস্ব প্রস্থচ্ছেদ থাকবে। সে প্রস্থচ্ছেদের ভিতর দিয়ে যে পরিমাণ চার্জ প্রবাহিত হচ্ছে, অর্থাৎ একক সময় যে পরিমাণ চার্জ প্রবাহিত হচ্ছে বা যে ইলেকট্রন প্রবাহিত হচ্ছে তাকে আমরা বলছি তড়িৎ প্রবাহ। এগুলো তো বইয়ের সংজ্ঞা। আমি একটু অন্যভাবে যদি সংজ্ঞায়িত করি, বইয়ের ভাষাকে ব্যতিরেকে যদি আমি একটু অন্যভাবে তড়িৎ প্রবাহকে সংজ্ঞায়িত করি তাহলে কি আসে? মনে করো যে আমরা জানি যে যেসব পদার্থের ভিতর দিয়ে বিদ্যুৎ সহজে প্রবাহিত হতে পারে তাকে আমরা বলি কন্ডাক্টর বা সুপরিবাহী পদার্থ। আর যার ভিতর দিয়ে বিদ্যুৎ সহজে চলাচল করতে পারে না তাকে বলতেছি আমরা কি? ইনসুলেটর বা অপরিবাহী পদার্থ। তাহলে বলতে পারবে কেন কন্ডাক্টর কারেন্ট প্রবাহিত করে যা ইনসুলেটর করতে পারে না? কন্ডাক্টর কারেন্ট প্রবাহিত করে কিন্তু ইনসুলেটর করে না। বাট ওয়াই? বিকজ কন্ডাক্টরস হ্যাভ ফ্রি ইলেকট্রনস। কন্ডাক্টরস হ্যাভ ফ্রি ইলেকট্রনস, অর্থাৎ কন্ডাক্টরের ভিতর প্রচুর পরিমাণে মুক্ত ইলেকট্রন বিদ্যমান থাকে, যার কারণে সে কন্ডাক্টরগুলো কী করতে পারে? ইলেকট্রন প্রবাহিত করতে পারে। তো ইনসুলেটর পারছে না, কারণ ইনসুলেটরে প্রচুর মুক্ত ইলেকট্রন নেই। আসো আমরা আরেকটা চিত্রের মধ্যে দিয়ে একটু দেখি ইনসুলেটরটা কি। এখানে আমি কার্বনের একটা ইনসুলেটর নিয়েছি। কার্বন ইজ অ্যান ইনসুলেটর এবং এখানে কার্বনের একটি বন্ধন দেখিয়েছি। এই কার্বনের বন্ধনে দেখা যাচ্ছে যে এগুলো সবগুলি কিন্তু নিউক্লিয়াস, তার চারপাশে ইলেকট্রনগুলো ঘূর্ণায়মান এবং যে ইলেকট্রনগুলো ঘূর্ণায়মান সেই ইলেকট্রনগুলো তার পরমাণুর সর্ববহিস্থ খোলকে অবস্থিত এবং all electrons are bonded fixed between two atoms and cannot move freely one atom to another. অর্থাৎ এই পরমাণুগুলো, ইলেকট্রনগুলো এমনভাবে ওরা বন্ডেড, একত্র হয়ে আছে যে এরা একে অপর থেকে কি করতে পারছে না? আলাদা হতে পারছে না। তাহলে এখানে আমি কোনো ফ্রি ইলেকট্রন পাচ্ছি না। প্রত্যেকটা ইলেকট্রন একত্রিত অবস্থায় অবস্থান করছে এবং এরা কোনো মুক্ত ইলেকট্রন নেই এখানে। তাহলে আসি এবার কন্ডাক্টরে। একটা ধাতব মেটাল। আমরা জানি ধাতু কম বেশি বিদ্যুৎ সুপরিবাহী এবং এই সুপরিবাহী পদার্থের মধ্যে এখানে দেখাচ্ছে free electrons from outer cells of metal atoms. This is the metal ions and these are the nucleus and all electrons of the outer cells are free. অর্থাৎ এখানে দেখা যাচ্ছে যে যে ইলেকট্রনগুলো এখানে ইলেকট্রনগুলো কিন্তু ফিক্সড না, এখানে প্রচুর ইলেকট্রনগুলো ফ্রিলি মুভ করছে। অর্থাৎ এ ফ্রি ইলেকট্রন হুইচ ক্যান মুভ ফ্রম ওয়ান অ্যাটম টু অ্যানাদার। যে ইলেকট্রনগুলো পাচ্ছে সেগুলো এক অ্যাটম থেকে অন্য অ্যাটমে ওরা কী করছে? ফ্রিলি মুভ করছে এবং এখানে তার প্রচুর মুক্ত ইলেকট্রন থাকে।
তাহলে যে মুক্ত ইলেকট্রনগুলো থাকছে এখানে, প্রচুর পরিমাণ যে মুক্ত ইলেকট্রনগুলো আমরা এখানে পাচ্ছি, সেই ইলেকট্রনগুলো কোথা থেকে এলো? এবং যদি এরা ফ্রি হয় তাহলে সেগুলো ফ্রি হলো বা কীভাবে? তাহলে আমরা দেখি যে এই ইলেকট্রনগুলো কিভাবে ফ্রি হলো। যদি আমি একটু চিত্রের মধ্য দিয়ে তোমাদেরকে ধরি, মনে করো আমি দুটো পরমাণু নিলাম, সে পরমাণু সর্ববহিস্থ স্তরে ইলেকট্রন। পরমাণুগুলো যখন ইলেকট্রনগুলো চলাচল করে তখন এরা উত্তেজিত অবস্থায় থাকে এবং কোনো একটি ইলেকট্রন এসে এই পরমাণুর ইলেকট্রনটিকে ধাক্কা দিল। ধাক্কা দেওয়ার পর কোত্থেকে ধাক্কা দিল? এখানে অনেকগুলো ইলেকট্রন আছে, কিন্তু সেই ইলেকট্রনগুলো কিন্তু মুভ করতে পারছে না। তাহলে কে মুভ করছে? সর্ববহিস্থ স্তরে যে ইলেকট্রনগুলো আছে, শুধুমাত্র বাইরের সেলের ইলেকট্রনগুলোই কিন্তু মুভ করতে পারছে। এই ইলেকট্রন, যে ইলেকট্রনকে ধাক্কা দিয়ে সরিয়ে দিল, সেই ইলেকট্রন কোথায় যাবে? সেই ইলেকট্রন আরেকটা পরমাণুর ইলেকট্রনের কাছে চলে আসবে। এই ইলেকট্রনকে যখন ধাক্কা দিল তখন সে আরেকটা পরমাণুতে চলে আসছে, সে যাবে আরেকটা পরমাণুতে। এভাবে ওরা ফ্রি ইলেকট্রনগুলো চলাচল করবে এবং এক পরমাণু থেকে অপর পরমাণুতে এরা বাই রোটেশন যেতে থাকবে। আমি চিত্রের মধ্য দিয়ে দেখাচ্ছি, দেখো কন্ডাক্টরের ভেতরে ইলেকট্রনগুলো কিভাবে এক পরমাণু থেকে অপর পরমাণুতে যাচ্ছে। এখানে আরেকটাতে দিয়েছি যে পরিবাহী পজিটিভ ঋণাত্মক ধনাত্মক এবং ঋণাত্মক চার্জ বহন করছে, সেক্ষেত্রেও কিন্তু পরিবাহীর ভিতর দিয়ে ইলেকট্রনগুলো কিভাবে যাচ্ছে। যেহেতু একটা কন্ডাক্টর যে সুপরিবাহী, তার অ্যাটমের ইলেকট্রনগুলো কীভাবে চলাচল করছে সেই চিত্রের মধ্যে দেখো, এক পরমাণু থেকে অন্য পরমাণুতে ওরা স্থানান্তর হচ্ছে। তাহলে বলো তো দেখি আবার, চার্জ কি? অবশ্যই চার্জ হচ্ছে যে ইলেকট্রিক কারেন্ট হচ্ছে চার্জের প্রবাহ। এখান থেকে আমরা সংজ্ঞায়িত করতে পারছি চার্জ, ইলেকট্রিক কারেন্ট বা তড়িৎ প্রবাহকে কি? দ্য ফ্লো অফ চার্জ ইজ কল্ড ইলেকট্রিক কারেন্ট। এবং বাইরের সেলে যে ইলেকট্রনগুলো থাকে এগুলোই কিন্তু খুব দ্রুত মুক্ত হতে পারে, কিন্তু ভিতরের সেলের ইলেকট্রনগুলো কিন্তু কখনই মুক্ত হতে পারে না। আর এই ইলেকট্রন মুক্ত হওয়ার কারণে তড়িৎ প্রবাহটি নিরবিচ্ছিন্নভাবে চলতে পারছে। তাহলে আমরা যে ডায়াগ্রামের কথা চিন্তা করেছি, একটা বর্তনী, সে বর্তনীতে কি দাঁড়াচ্ছে? সে বর্তনীতে এসে আছে, যদি আমরা নিরবিচ্ছিন্নভাবে এই তড়িৎ প্রবাহ পেতে চাই তাহলে আমাকে এমন ব্যবস্থা তৈরি করতে হবে যাতে পরিবাহকের যে দুই প্রান্ত, সেই দুই প্রান্তের একটি বিভব পার্থক্য বজায় রাখতে হবে এবং এমনভাবে সেই বিভব পার্থক্যটা বজায় থাকবে এর জন্য যে তার ভিতরে অনবরত শক্তির যোগান দিতে হবে। কেন? পরিবাহটা অর্থাৎ নিরবিচ্ছিন্নভাবে তড়িৎ প্রবাহ পেতে হলে তার ভিতরে এমন ব্যবস্থা করতে হবে যাতে পরিবাহকের দুই প্রান্তের মধ্যে যে বিভব পার্থক্য বজায় থাকবে এবং এই বিভব পার্থক্যের জন্য তার ভিতরে শক্তির যোগান দিতে হবে। তাহলে আমরা মোটামুটি বুঝতে পেরেছি যে এখানে কি হচ্ছে। তাহলে কি দাঁড়ালো? আমরা প্রথমে আজকে জানলাম যে সংজ্ঞাটা কি দাঁড়াচ্ছে, তড়িৎ প্রবাহের সংজ্ঞাটা কি। তড়িৎ প্রবাহের সংজ্ঞা হচ্ছে যে কোনো পরিবাহকের একক প্রস্থচ্ছেদের মধ্য দিয়ে একক সময়ে যে পরিমাণ আধান প্রবাহিত হয় তাকে আমরা তড়িৎ প্রবাহ বলছি। তারপরে আসছি ফর্মুলাটা কি।
ফর্মুলা সংজ্ঞাতে ছিল, ফর্মুলাটা কিন্তু আইডেন্টিফাই করে, সংজ্ঞা থেকে কিন্তু আমরা ফর্মুলাতে আসি। তাহলে সে ফর্মুলাতে কি নির্দেশ করছে যে একক সময়ে প্রবাহিত আধানের পরিমাণ, যে পরিমাণ আধান প্রবাহিত হচ্ছে একটা নির্দিষ্ট সময় একক সময়, তাই হচ্ছে তড়িৎ প্রবাহ, যাকে আমরা আই দিয়ে প্রকাশ করছি। এখানে কিউ হচ্ছে চার্জ, টি সময়। তাহলে কি দাঁড়াচ্ছে, দ্য রেট অফ ফ্লো অফ চার্জ, অর্থাৎ চার্জের পরিমাণকে সময় দিয়ে ভাগ করে যেটা পাচ্ছি তাই হচ্ছে আমার তড়িৎ প্রবাহ, যাকে আই দিয়ে প্রকাশ করছি। তাহলে এর এসআই একক কি হচ্ছে, এসআই ইউনিটটা হচ্ছে কিউ বাই টি। কি হচ্ছে চার্জ, চার্জের একক হচ্ছে কুলম্ব, যাকে সি দ্বারা প্রকাশ করা হচ্ছে। টি মানে টাইম, টাইমের একক সেকেন্ড, যাকে এস দিয়ে প্রকাশ করা হচ্ছে। এই কুলম্ব পার সেকেন্ড কে আমরা বলছি অ্যাম্পিয়ার। কিন্তু অ্যাম্পিয়ার কিন্তু তড়িৎ প্রবাহের এসআই একক নয়। অ্যাম্পিয়ার ইস কুলম্ব পার সেকেন্ডকে রিপ্রেজেন্ট করছে। তাহলে আমরা এসআই একক বলতে বলছি কুলম্ব বাই সেকেন্ড। কোনো ধাতব তার মানে বৈদ্যুতিক সংযোগে আমরা কোন ধরনের ধাতব তার ব্যবহার করি বলতে পারবে? কেন করি? আমরা সাধারণত বৈদ্যুতিক সংযোগে যে ধাতব তারটা ব্যবহার করি সে ধাতব তার কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে কপারকে ব্যবহার করি। কারণ কি? কারণ কপারের ভিতরে প্রচুর মুক্ত ইলেকট্রন বিদ্যমান। কপারে প্রচুর মুক্ত ইলেকট্রন বিদ্যমান এবং এই কপারটি, এখানে কপারের একটি বন্ধন দেখিয়েছি আমি। এখানে তার প্রত্যেকটা শক্তি স্তরে 2, 8, 18 এবং সর্ববহিষ্ঠ স্তরে একটি করে ইলেকট্রন, মুক্ত ইলেকট্রন থাকছে। কারণ এই কপারে যেহেতু ফ্রি ইলেকট্রন বিদ্যমান, সে কারণে দিস ইজ এ গুড কন্ডাক্টর অফ ইলেকট্রিসিটি। সে কারণে বৈদ্যুতিক তারে, সংযোগ তারে আমরা সাধারণত কপারকে ব্যবহার করে থাকি। এছাড়া আমরা বলেছি যে কারেন্ট একটা কি গুড কন্ডাক্টর। তাহলে কারেন্টের সংজ্ঞাটা কি দাঁড়াচ্ছে, দ্য রেট অফ ফ্লো অফ দ্য চার্জ ইজ এ ডেফিনেশন অফ ইলেকট্রিক কারেন্ট। এবং তড়িৎ প্রবাহ মাপার জন্য আমরা একটা যন্ত্র ব্যবহার করে থাকি, সেই যন্ত্রটিকে আমরা কি যন্ত্র বলি? সেই যন্ত্রটি হচ্ছে এমিটার। আর এমিটারটা আমরা সাধারণত কোথায় দেখি? স্কুলের পরীক্ষাগারে কিন্তু তোমরা সাধারণত এই যন্ত্রটা অবশ্যই দেখেছো। এবং এই যন্ত্রটা দিয়ে আমরা বিদ্যুৎ প্রবাহের পরিমাপের একক নির্ণয় করি। যখন আমরা কোনো পরিবাহী তারের সাথে একে সংযোগ করি তখন এখানে যে কাঁটাগুলো আছে সেগুলো অবশ্যই কী করবে? ইন্ডিকেট করে আমাকে সে মুহূর্তে যে যন্ত্রটা দিচ্ছি সে যন্ত্রের প্রবাহ মাত্রা কত সেটি নির্দেশ করবে। তো ভিউয়ার্স, আশা করি তোমরা মোটামুটি আজকের পাঠটা সম্পর্কে কিছুটা অবহিত হয়েছ। আমরা নেক্সট ক্লাসে বৈদ্যুতিক বিভব এবং বিভব পার্থক্য নিয়ে আলোচনা করব। ততক্ষণ পর্যন্ত তোমরা সবাই ভালো থাকবে, ইনশাল্লাহ সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ।